আসসালামু আলাইকুম। ছেলেমেয়েরা শোনা যাচ্ছে? জি ম্যাম। সবাই জয়েন করছো? আমার এই জি সাউন্ড আর এই যে তোমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তা বাকিরা জয়েন করো আস্তে আস্তে। সবাই সুস্থ আছে তো নাকি? সবার শরীর কেমন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই আছি মোটামুটি, খুব বেশি ভালো না আবার মানে খুব খারাপও না আর কি। আচ্ছা, যাই হোক, সবাই সুস্থ থাকো, এখন সুস্থ থাকতে হবে সবাইকে। আচ্ছা, ক্লাসে জয়েন করো। আজকে আমাদের এই চ্যাপ্টার 4 এর ক্লাস চ্যাপ্টার 4 আমরা আজকে শেষ করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? ভালো আছো? সবাই সুস্থ থাকো, সবাই সবার আলহামদুলিল্লাহ। দিকে নজর রাখো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ক্লাস শুরু করে দিই। আজকে আমি বলেছিলাম যে চ্যাপ্টার 4টা শেষ করার পরে আমরা চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে দিব আজকে। তো আজকে চ্যাপ্টারের কোশ্চেন দিব চ্যাপ্টারটা শেষ করার পরে। কোশ্চেন আমি রেডি করি নাই লিখিতভাবে, আমি মুখে মুখে বলবো, তোমরা ক্লাসে লিখে ফেলবা। যতটুকু পারি দিব, বাকিটা নেক্সট ক্লাসে। আর চ্যাপ্টার 4। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করতেছো সবাইকে আমি সালাম দিয়েছি আগে, এখন সবাই নিজেদেরকে মিউট করে ফেলো। আমি ক্লাস শুরু করে দিয়েছি। আচ্ছা, এখন এই চ্যাপ্টার 4 এর কোশ্চেন গুলো আজকে দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারি দিব, বাকিটা নেক্সট ক্লাসে। চ্যাপ্টার 4 করার পরে কিন্তু আমরা নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 1 2 আমাদের বাকি রয়ে গেছে, যদিও 1টা আমরা এর আগে ক্লাসে শেষ করেছি, সেজন্য চ্যাপ্টার 1টা হয়তো আগে শুরু না করে চ্যাপ্টার 2টা আমি শুরু করব। আর এরপর ইনশাআল্লাহ যতদিন ক্লাস চলতে থাকবে। আচ্ছা, চ্যাপ্টার 4 এর আজকে আমাদের 4.5 আর 4.6। 4.5 এর নাম দেখো এখানে দেওয়া আছে, ম্যানেজিং পাবলিক মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাডভোকেসি। এই দুটো সম্পর্কে নাম দুটা কঠিন মনে হতে পারে বা আননোন মনে হতে পারে, কিন্তু এগুলো সম্পর্কে আমরা এর আগেও শিখেছি। আমরা যখন অনার্সে পড়েছি তখন আমরা জেনেছি এগুলো। তো সেগুলো আজকে আমরা ডিটেইলসে আবার শিখবো। এই 4.5 চ্যাপ্টারে মাত্র 4টা টপিক পড়তে হবে। টপিকগুলোর নাম এখানে দেওয়া আছে। প্রথমে আছে কনসেপ্ট অফ ম্যানেজিং পাবলিক মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাডভোকেসি, ট্রেডিশনাল পাবলিক রিলেশন আর পাবলিক রিলেশন অ্যাট দ্য অর্গানাইজেশন লেভেল, আর টুলস অফ অ্যাডভোকেসি। এই 4টা কোশ্চেন হচ্ছে কি চ্যাপ্টার 4.5। এরপরে 4.6 আছে। 4.6টার চ্যাপ্টার অনেক ছোট, এটাও আমরা 3টা বা 4টা টপিক পড়তে হবে। তাহলে আসো আগে আমরা দেখি কনসেপ্ট অফ ম্যানেজিং পাবলিক মিডিয়া এই জিনিসটা কি, বা পাবলিক অ্যাডভোকেসিটা কি। আচ্ছা, তো পাবলিক মিডিয়া হচ্ছে যে এমন একটা সিস্টেম বা এমন একটা কনসেপ্ট যেখানে বলা হচ্ছে যে তুমি খুব সহজেই তোমার পণ্য সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে খুব বিশ্বাসযোগ্যভাবে তোমার জনগণের কাছে পৌঁছাতে পারবে। তার মানে যখন টিভিতে কোনো বিজ্ঞাপন দিবে কোনো প্রতিষ্ঠান দ্বারা, তখন এটা কিন্তু সব কাস্টমারদের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। কিন্তু যখন পাবলিক মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ পাবলিক মিডিয়া বলতে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, যখন এগুলোর মাধ্যমে তুমি বিজ্ঞাপন দিবা, অর্থাৎ তুমি দিচ্ছ না, তোমার হয়ে পাবলিক মিডিয়াগুলো প্রচার করবে তোমাকে, তখন কিন্তু অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে কাস্টমারদের কাছে। তার মানে নন প্রফিট কোম্পানিগুলো যখন তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা তাদের পণ্য সম্পর্কে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে চায়, তখন দেখা যায় যে এই ধরনের এই পাবলিক মিডিয়াগুলো একটা বড় ভূমিকা পালন করে। কারণ পাবলিক মিডিয়ার মাধ্যমে যখন কোনো পণ্য সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দেওয়া হয়, তখন দেখা যায় যে সাধারণ জনগণ বা ক্রেতারা খুব বেশি বিশ্বাস করে। কারণ হচ্ছে ওরা জানে যে পাবলিক মিডিয়া কখনো লাভজনক উদ্দেশ্যে কোনো প্রচারণা চালায় না। পাবলিক মিডিয়ার কাজই হচ্ছে জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই তারা প্রচারণা চালায়, ফলে অলাভজনক প্রতিষ্ঠানগুলো এদের মাধ্যমে কাস্টমারদের কাছে পণ্য তুলে ধরে। সেটাকেই সংজ্ঞা আকারে লেখা হয়েছে, পাবলিক মিডিয়া ইজ এ সিস্টেম অফ ইন্ডিপেন্ডেন্টলি ওনড অ্যান্ড অপারেটেড লোকাল পাবলিক রেডিও অ্যান্ড টেলিভিশন স্টেশন। যদিও এখন আর পাবলিক রেডিও আর টেলিভিশন দ্বারাই কিন্তু পাবলিক মিডিয়া অন্তর্ভুক্ত না, বেসিক্যালি এখন এটার
ডেপথ অনেক বেড়ে গেছে। এখন ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু আমরা জানি যে পাবলিক মিডিয়া প্রচার হচ্ছে, অর্থাৎ ইন্টারনেটেও কিন্তু এখন পাবলিক জনগণের কাছে আমরা তথ্য দিতে পারতেছি, যেটা বিশ্বাসযোগ্য ভাবে পাবলিক মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ এখন এই বিভিন্ন রকম চ্যানেলগুলো যেগুলো আছে, চ্যানেল 24, তারপরে চ্যানেল আই, এগুলো সবই কিন্তু এখন ইন্টারনেট হয়েছে। এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আবার টিভির সামনে বসে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে বলা হচ্ছে কি পাবলিক মিডিয়া। আর অ্যাডভোকেসি হচ্ছে গিয়ে সমর্থন, জনগণের সমর্থন, অর্থাৎ বা সরকারি সমর্থন যেটাকে বলা হচ্ছে। অ্যাডভোকেসির কোনো যেমন বাংলা বলতে এখানে বেসিক্যালি সমর্থন বলা হয়েছে। তো সমর্থনটা কাদের? সরকারি সমর্থন। পাবলিক অ্যাডভোকেসি মানে হচ্ছে সরকারি। সরকারি মানে জনগণ যখন কোনো জিনিস মিডিয়ার মাধ্যমে বিশ্বাস করবে, তার পাশাপাশি কিন্তু সরকারের একটা সাপোর্ট দরকার আছে। সরকারি সাপোর্ট না থাকলে এটাকে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তোলা যায় না। একটা এক্সাম্পল যেমন ধরো, যেমন সিগারেট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও সিগারেট খাওয়ার ক্ষতিকর হওয়া সত্ত্বেও কিন্তু জনগণ জানে যে সরকার কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে আবার সেটাকে সমর্থন দিচ্ছে যে আসলেই ক্ষতিকর, এবং এগুলো যদি রাস্তায় আমরা কাউকে খোলা জায়গায় খেতে দেখি তাদের জরিমানা করা হবে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডভোকেসি। মানে সরকার একদিকে যেমন এটাকে বাণিজ্যিক ভাবে ব্যবসা করার সুযোগ দিয়েছে, আবার পাবলিক মিডিয়ার মাধ্যমেও জনগণকে সচেতন করতেছে, আবার নিজেরাও কিন্তু কি করতেছে, সমর্থন দিচ্ছে। কিভাবে? যে তোমরা রাস্তায় খোলা জায়গায় বা সন্তানদের সামনে বা বাচ্চাদের সামনে এইসব জিনিস খাওয়া যাবে না, কারণ এগুলো শরীর ক্ষতি করবে। যদি কাউকে দেখা যায় তাহলে সেক্ষেত্রে তাকে জরিমানা করা হবে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডভোকেসি বা পাবলিক অ্যাডভোকেসি, অর্থাৎ সরকারি সমর্থন। তো সেটা এখানে বলা হচ্ছে এটা একটা অ্যাক্টিভিটি of an individual or group to influence or support a particular cause or policy। অর্থাৎ এটা একটা পার্টিকুলার কারণ বা পলিসির ক্ষেত্রে সরকারি একটা বা সরকারের একটা সমর্থন থাকে, বলা হচ্ছে সাপোর্ট বলা হচ্ছে। দিস ক্যান টেক মেনি ফর্মস অফ দ্য ইন দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট এরিয়াস অ্যান্ড দেয়ার আর মেনি এক্সাম্পলস অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভোকেসি গ্রুপ। অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা নেক্সট টপিকগুলোতে শিখবো। তাহলে এবার আসি নেক্সট কোশ্চেন। ট্রেডিশনাল পাবলিক রিলেশন। আমরা পাবলিক রিলেশন সম্পর্কে অনেক সময় অনেকভাবেই পড়েছি। যেমন পাবলিক রিলেশন হচ্ছে গিয়ে আমরা যে জনগণের কাছে আমরা তথ্য তুলে ধরি, তার অনেকগুলো মাধ্যমের আরেকটা মাধ্যম। তথ্য তুলে ধরি মানে হচ্ছে আমরা জানি যে প্রমোশনের অনেকগুলো হাতিয়ার আছে, সেই প্রমোশনের হাতিয়ারগুলোর একটা হাতিয়ার হচ্ছে গিয়ে পাবলিক রিলেশন। হাতিয়ারগুলো কি কি? প্রথমে আমরা পড়েছিলাম বিজ্ঞাপন, তারপরে পড়েছিলাম ব্যক্তিক বিক্রয় বা পার্সোনাল সেলিং, তারপরে ছিল সেলস প্রমোশন, এরপরে ছিল পাবলিক রিলেশন। তাহলে সেই পাবলিক রিলেশন হচ্ছে সেই হাতিয়ার, যেই হাতিয়ারের মাধ্যমে আমরা আমাদের জনগণের কাছে আমাদের তথ্য তুলে ধরতে পারি এবং সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। তো সেই পাবলিক রিলেশনটা কিন্তু বেসিক্যালি নন প্রফিট কোম্পানিগুলো সবচেয়ে বেশি ভাবে ব্যবহার করে, কারণ পাবলিক রিলেশনের উদ্দেশ্যই হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। কারণ অলাভজনক প্রতিষ্ঠান কখনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করে না, সে কারণে তারা বিজ্ঞাপন দিতে পারে না। তাদের কাজ হচ্ছে পাবলিক রিলেশনের মাধ্যমে কাস্টমারদেরকে সচেতন করতে হবে বিভিন্ন বিষয় দিক সম্পর্কে। তো সেই পাবলিক রিলেশনদের বলতেছে ট্রেডিশনাল মানে সনাতন কিছু পুরাতন কার্যক্রম ওরা করে। সেটা কি কি করে? নাম্বার 1, ইনক্রিজ অ্যান্ড ডেভেলপ রিলেশন উইথ পিপল, অর্থাৎ জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করে এবং উন্নয়ন করে। অর্থাৎ এই পাবলিক রিলেশনের মূল কাজই হচ্ছে তোমার যারা কাস্টমার থাকবে, তোমার যারা জনগণ থাকবে, তোমার যে উদ্দেশ্য তুমি বাজারে এসছো, তুমি যে নন প্রফিট কোম্পানি, তুমি যেই জনগণের স্বার্থে কাজ করতেছো, সেই জনগণের স্বার্থে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তোমাকে পাবলিক রিলেশন করতে হবে শুধুমাত্র কেন? যাতে করে জনগণের সাথে তোমার সম্পর্কের একটা বৃদ্ধি হয় এবং উন্নয়ন হয়, যাতে করে জনগণ তোমার কথাটা বিশ্বাসযোগ্যভাবে নেয় এবং মেনে নেয়। যখনই দেশে কোনো মহামারী লাগে বা এই যে বন্যা হোক, যে কোনো একটা দুর্যোগের ক্ষেত্রে দেখা যায় যে পাবলিক রিলেশনের মাধ্যমেই কিন্তু সবথেকে বেশি ভাবে আমরা কাস্টমারদেরকে বিশ্বাসযোগ্য করতে পারি। অর্থাৎ এখন এই যে মহামারী চলতেছে, এখন এই মহামারীতে আমাদের কি কি করণীয়, যে স্বাস্থ্যবিধি যে মানতে হবে, যে স্বাস্থ্যবিধিটা মানার ক্ষেত্রে কিন্তু যদি এখন কোনো প্রফিট কোম্পানি যতটা ভূমিকা রাখতেছে, তার থেকে কিন্তু বেশি ভূমিকা রাখতেছে নন প্রফিট কোম্পানিগুলো। তার মানে তারা জানে যে এদেরকে বেশি কাস্টমার বিশ্বাস করে, সেই কারণে ওরা বিভিন্ন ভাবে কাস্টমারদেরকে সচেতন করার চেষ্টা করতেছে। এবং এটা কি বলা হচ্ছে কি পাবলিক রিলেশন, অর্থাৎ জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে, এবং সেটা অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়, জনগণকে সচেতন করার উদ্দেশ্যে। দেন 2 নাম্বার হচ্ছে ডিটারমাইন পাবলিক পজিশনিং। এরপর আমার কাজ হচ্ছে পাবলিক রিলেশন তৈরি করতে গেলে আমাকে আমাদের জনগণ যারা আছে তারা
তাদের অবস্থান নির্ধারণ করতে হবে। অর্থাৎ জনগণের অবস্থান মানে জনগণের কাছে আমি তথ্য পৌঁছানোর আগে আমাকে দেখতে হবে আমার জনগণরা কোথায় অবস্থান করছে, কাদের কাছে গেলে আমি আমার যে তথ্যটা আমি পৌঁছাতে যাচ্ছি সেটা কিভাবে পৌঁছাতে পারবো। অর্থাৎ তারা কোন জায়গায় অবস্থান করছে সেটা বুঝে আমাকে, কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু সবার কাছে সবভাবে কিন্তু তথ্য পৌঁছানো সম্ভব না। তাহলে কোথায় কিভাবে তথ্য পৌঁছাতে হবে সেই ব্যাপারে আমাকে সেই অবস্থান তাদেরকে জানতে হবে। এই মাধ্যমে আমরা আমাদের পাবলিক রিলেশন করতে পারি। দেন আমরা 2-3 নাম্বার কোশ্চেনে আসি, পাবলিক রিলেশন এট দ্য অর্গানাইজেশন লেভেল। এটা 10 মার্কের একটা কোশ্চেন। এই কোশ্চেনটাই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি সংগঠনের স্তরে জনগণের সম্পর্ক। সংগঠনের স্তরে বলতে কেন বোঝাইছে, কারণ একজন ব্যক্তি যখন নিজে পার্সোনালি পাবলিক রিলেশন করবে সেটা যতটুকু বোধগম্য বা যতটুকু বিশ্বাসযোগ্য যদি আমি একটা অর্গানাইজেশনের মাধ্যমে করি তাহলে সেটা বেশি বিশ্বাসযোগ্য হবে। যেমন সন্ধানী রক্তদান কর্মসূচি, সন্ধানী একটা প্রতিষ্ঠান, সে যখন রক্তদান কর্মসূচি করতেছে কাস্টমার কিন্তু বিশ্বাস করতেছে জনগণ তাদের কাছে রক্ত দিচ্ছে, তাদের কাছ থেকে আবার রক্ত নিচ্ছেও। বা যদি এখন আমি পার্সোনালি কোনো রক্তদান কর্মসূচি চালাই তাহলে কিন্তু আমাকে সবাই গ্রহণ করবে না, কারণ ভাববে যে ব্যক্তি পর্যায়ে করতেছে, এটা হয়তো বা অত বেশি ট্রাস্টেবল না। সেই জন্য বলা হচ্ছে যে সংগঠনের স্তরে তোমাকে কি করতে হবে, পাবলিক রিলেশন করতে হবে। তো তার জন্য কি করতে হবে, নাম্বার 1, আইডেন্টিফাই দ্য পাবলিক রিলেশন উইথ দ্য অর্গানাইজেশন। অর্থাৎ তোমাকে সংগঠনের দ্বারা জনগণের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানকে দিয়ে তুমি তোমার জনগণের সাথে একটা রিলেশন তৈরি করবা। তাহলে হবে কি, তুমি যদি কোনো জনগণকে মেম্বার করতে চাও তোমার কোম্পানি তোমার প্রতিষ্ঠানে, তুমি একটা অর্গানাইজেশন তৈরি করেছো সাপোজ, তাদের সাথে তৈরি করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে যে প্রতিষ্ঠানের নাম দিয়ে তুমি তোমার জনগণের সাথে রিলেশন তৈরি করতে যাচ্ছ। সেটা তুমি প্রথমে তোমার কর্মচারী দিয়ে করতে পারো, অথবা তারপর তুমি তোমার যারা অন্যান্য কোম্পানিগুলো আছে ওদের মাধ্যমে করতে পারো। মানে অর্থাৎ নিজেকে মানে অন্য কোম্পানির সাথে রিলেটেড করতে হবে, অথবা প্রতিষ্ঠানকে তোমার জনগণের কাছে নিয়ে পৌঁছাতে হলে জনগণের সাথে তোমার একটা রিলেশন তৈরি করতে হবে। সেটা কিভাবে, যে তুমি তোমার কাস্টমারদেরকে বুঝাবা যে আমি একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের হয়ে আমি আপনাদেরকে আমার সাথে রিলেশন তৈরি করতে যাচ্ছি, আমরা একটা জনস্বার্থের কোনো কাজ করতেছি, আপনারা আমাদের সাথে যুক্ত হন। এভাবে করে রিলেশন তৈরি করতে হবে। তার মেজার 2 নাম্বার কি বলছে, মেজার অ্যাটিটিউড অ্যান্ড ইমেজ দ্য রিলেটেড পাবলিক। অর্থাৎ এবার যারা তোমার সংশ্লিষ্ট জনগণ আছে, যারা তোমার মেম্বার হতে পারে বা যারা তোমার তোমার জন্য যারা কাজ করবে, তোমার হয়ে যারা কাজ করবে, তাদেরকে অবশ্যই মনে রাখতে তাদের সাথে ইমেজ এবং মনোভাব তৈরি করতে হবে, পরিমাপ করতে হবে। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের মনোভাবটা কি অন্য জনগণদের বা অন্য কাস্টমারদের বা যারা তোমার সাথে আছে তারা তোমাকে কিভাবে দেখছে, তাদের মনোভাবটা তারা তোমাকে পরিমাপ করতে হবে এবং তোমাকে তাদের কাছে ইমেজ তৈরি করতে হবে। তারপর 3 নাম্বার কি বলতেছে, ক্রিয়েট পাবলিক ইমেজ অ্যাটিটিউড অ্যান্ড ফিজিক্যাল গোল। অর্থাৎ এবার তোমাকে কাঙ্ক্ষিত জনগণের সেই ইমেজ, মনোভাব এবং ব্যবহারিক যে লক্ষ্য সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ তুমি কিভাবে তোমার কাস্টমারদের কাছে, তোমার জনগণের কাছে তোমার পণ্য সম্পর্কিত তথ্য তুলে ধরবা, তার জন্য তোমাকে একটা লিখিত আকারে একটা প্রস্তাব তৈরি করতে হবে। সেই লিখিত প্রস্তাবের মাধ্যমেই তোমাকে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। অর্থাৎ তুমি যদি কাস্টমারের কাছে যাও, জনগণের কাছে যাও, গিয়ে যদি মুখে বলা শুরু করো যে আমার প্রতিষ্ঠান এই করবে সেই করবে, তাহলে কিন্তু দেখা যাবে কাস্টমার তোমাকে বিশ্বাস করতে নাও পারে। সেই কারণে তোমাকে বলতেছে তুমি এমন ভাবে লিখিত আকারে তুমি তোমার তথ্যগুলা কাস্টমারকে তুলে ধরো যেন কাস্টমার তোমাকে বিশ্বাস করে বা জনগণ তোমাকে বিশ্বাস করে। দেন হচ্ছে ডেভেলপ এফেক্টিভ কস্ট রিলেশন স্ট্র্যাটেজি। যেটা বললাম যে প্রত্যেকটা কোম্পানিরই উচিত, সেটা অলাভজনক হোক বা লাভজনকই হোক, তার যে খরচের সাথে তার অবশ্যই তার কার্যক্রমে একটা মিল রাখতে হবে। এখন আমার খরচ, আমার ইনকাম আছে 5 টাকা, আমি যদি 10 টাকা খরচ করি তাহলে কিন্তু আমি যে প্রতিষ্ঠানই হই না কেন আমি চলতে পারবো না। এই কারণে বলা হচ্ছে তোমাকে কস্টের সাথে তোমার যে ব্যয় সেটা যেন ইফেক্টিভ হয়, সেই ব্যয়ের সাথে তোমাকে রিলেশন তৈরি করতে হবে। দেন মিডিয়া অ্যাকশন করতে হবে। মিডিয়া অ্যাকশন মানে হচ্ছে তুমি যে কাজগুলো করতে যাচ্ছ, তোমার যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে অবশ্যই কোনো একটা মিডিয়া সেটা প্রচার করতে হবে। কারণ আমরা জানি যে সরাসরি কাস্টমারের সাথে গিয়ে আমরা খুব বেশি মানে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কোনো পত্রিকা, কোনো ম্যাগাজিন বা কোনো টিভির মাধ্যমে আমাকে কি করতে হবে, প্রচার করতে হবে যে না আমরা একটা অলাভজনক প্রতিষ্ঠান, আমরা জনগণের স্বার্থে কাজ করতেছি। দেন মনিটর ওয়েবসাইট।
অর্থাৎ তোমাকে এবার ওয়েবসাইট গুলো মানে যেহেতু এখন ইন্টারনেটের যুগ, বর্তমান যুগে এখন যেহেতু আমরা জানি যে সবথেকে বেশি তথ্য প্রচারণার একটা মাধ্যম হচ্ছে গিয়ে এই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমেও আমাকে আমার প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য তুলে ধরতে হবে। দেন মেজার পাবলিক রিলেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ তোমাকে এবার যেটা করতে হবে গণসম্পর্কের একটা প্রভাব পরিমাপ করতে হবে। এরপর আসি রেডি ফর পাবলিক রিলেশন ক্রাইসিস, অর্থাৎ জনগণের সাথে যদি আমার কোনো সংকট তৈরি হয়, আমি যে পাবলিক রিলেশন করছি যদি কোনো কারণে আমার কাস্টমার আমার প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে বা আমাকে যদি ভুল বুঝতে পারে যে আমি যেটা উদ্দেশ্য নিয়ে কাজ করছি সেটা যদি না বুঝতে পারে, তাহলে একটা ক্রাইসিস মোমেন্টে আমাকে রেডি থাকতে হবে যে কিভাবে আমি সেই মোমেন্টটাকে মিনিমাইজ করব। সেটাকে বলা হচ্ছে রেডি ফর পাবলিক রিলেশন ক্রাইসিস। কারণ জনগণ সবসময় যে বিশ্বাস করবে তা কিন্তু না, অনেক সময় ভালো কাজের মূল্য জনগণ অনেক সময় বিপরীত ভাবে দেখে। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে এটা যেমন ফ্যামিলি প্ল্যানিং কিন্তু একসময় গ্রামের মানুষরা মোটেও পছন্দ করতো না, তারা ভাবতো যে ধর্মে ফ্যামিলি প্ল্যানিং নিষেধ আছে, তার মানে এটা করা যারা করছে তারা খারাপ কাজ করছে। এই জন্য বলা হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং এর এই বিষয়গুলো অনেক সময় জনগণ খারাপ ভাবে দেখতো, তখন কিন্তু অনেক ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই ক্রাইসিস কিন্তু অনেকভাবে মোকাবেলা করা হয়েছে। এখন মানুষজন বুঝতে পারে যে না আসলে এটা কতটুকু দরকারি জনগণের স্বার্থে। আচ্ছা, এরপরে গেল নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, টুলস অফ অ্যাডভোকেসি। আচ্ছা, এখানে আমি একটা ছবি আকারে দেখাইছি, এই পয়েন্টস গুলা বইতে এইভাবে দেওয়া নাই, ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা চাইলে ব্যাখ্যা করতে পারো বা এভাবে পয়েন্ট আকারেও দিতে পারো। এটা কি কি মানে আমরা যখন সরকারি সমর্থনটা আশা করি, সরকার যখন আমাদেরকে সমর্থন করে, মানে আমরা যে কাজগুলো জনগণের জন্য করতে চাচ্ছি, তো সরকার সেক্ষেত্রে আমাদের জন্য কি করতে পারে, তো সেটা হচ্ছে কি আমাদের জন্য সেন্সিটাইজিং করতে পারে, অর্থাৎ আমাদেরকে এমন ভাবে কাস্টমারের সামনে তুলে ধরবে যেন কাস্টমার বুঝতে পারে যে না এটা আসলে সংবেদনশীল একটা কোম্পানি, এটা দেশের স্বার্থে কাজ করতেছে। মোবিলাইজিং, অর্থাৎ গতিশীল করতে হবে, সরকারের যে কাজগুলো সেটা গতিশীল হতে হবে, অর্থাৎ পরিবর্তনশীল করতে হবে। তারপর ডায়ালগিং মানে হচ্ছে গিয়ে সংলাপ সমৃদ্ধ হতে হবে, যেমন ওই যে বললাম যে অনেক অনেক তথ্য আছে যেটা দেশের মানুষকে বিশ্বাসযোগ্য করতে গেলে আমরা মিডিয়াতে অনেক সময় ছোট ছোট নাটকের মাধ্যমে তৈরি করা হয়, অর্থাৎ অনেক ডায়ালগের মাধ্যমে কাস্টমারদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, সেটা করতে হবে। নেগোসিয়েটিং করতে হবে, অর্থাৎ আলোচনার মাধ্যমে প্রকাশ করতে হবে কাস্টমারদের সামনে। লবিং করতে হবে, প্রয়োজনে তদবির করতে হবে, অর্থাৎ ক্রেতাকে বোঝাতে গেলে বা জনগণকে বোঝাতে গেলে অনেক সময় তদবিরের মাধ্যমে মানে অনেক বেশি তাদেরকে মোটিভেটেড ব্যবস্থা করতে হবে। তারপর আসি পেটিশনাইং, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে গিয়ে আবেদনময়ী করতে হবে। তারপর হচ্ছে গিয়ে প্রেসারিং, মানে অনেক সময় দরকার হলে চাপ প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ যেন কাস্টমার বিশ্বাস করে, ওদেরকে দরকার হলে কাজে ভয় দেখাতে হবে। যেমন যখন এই যে মহামারী শুরু হলো করোনা, তখন কিন্তু অনেক, এখনো কিন্তু অনেকেই আছে যারা মাস্ক ব্যবহার করে না, মানে না, ভাবে যে এটা কোনো কিছুই না, যার হওয়া তার এমনি হবে। তাহলে সেক্ষেত্রে কি করছে সরকার, কিন্তু অনেক বেশি প্রেশারাইজ করতেছে, যেমন কোনো জায়গায় ঢুকতে গেলে তোমাকে মাস্ক ছাড়া তুমি ঢুকতে পারবে না, তাহলে এটা প্রেশারের মাধ্যমে তোমাকে বাধ্য করতেছে, এইটাও এক ধরনের টেকনিক। তারপর হচ্ছে ইনফর্মিং, অর্থাৎ তোমাকে তথ্যমূলক ব্যবস্থা রাখতে হবে, যেন কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য আমাকে তথ্যের মাধ্যমে ওদেরকে মানে বোঝাতে হবে যে না আসলে এটা গুরুত্বটা কতটুকু। এই হচ্ছে গিয়ে টুলস অফ অ্যাডভোকেসি। তাহলে এটা ছিল এই চ্যাপ্টারের 4.5। এবার 4.6 এর চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে কন্ট্রোলিং। আমরা জানি, আমরা মার্কেটিং ম্যানেজমেন্টে পড়েছি, অথবা ম্যানেজমেন্ট যে কোর্স ছিল আমাদের সেখানে আমরা পড়েছি যে ম্যানেজমেন্টের যে কাজগুলো তার মধ্যে লাস্ট কাজ হচ্ছে কন্ট্রোল করা। তো সেই কন্ট্রোলিংটাই আমরা কিভাবে করবো নন প্রফিট কোম্পানিগুলো, তো তার জন্য কি কি করতে হবে, কাকে বলে মার্কেটিং কন্ট্রোল, তারপরে টাইপস অফ মার্কেটিং কন্ট্রোল প্রসেস, তারপর আছে হচ্ছে কম্প্রিহেনসিভ মনিটরিং সিস্টেম, আর হচ্ছে কি প্রসেস অফ ক্যাম্পেইন কন্ট্রোল। এই প্রসেস অফ ক্যাম্পেইন কন্ট্রোল আর 3 নাম্বারটা দা মার্কেটিং কন্ট্রোল প্রসেস, একই অ্যান্সার, কিন্তু বইয়ে 2 ভাবে কোশ্চেন দিয়েছে তাই আমি এখানে দিয়ে দিলাম। আসো, মার্কেটিং কন্ট্রোলটা কি? মার্কেটিং কন্ট্রোল হচ্ছে গিয়ে একটা পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হয়, মার্কেটিং যে পারফরমেন্স গুলো সেটাকে কি করা হয়, সেটাকে মানে বুঝতে পারা হয় যে আসলে আমরা যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি সেই লক্ষ্যটা আমরা ফুলফিল করতে পারতেছি কিনা, সেটাই কিন্তু মার্কেটিং কন্ট্রোল। তাহলে এখানে কি বলছে, মার্কেটিং কন্ট্রোল রেফার্স টু দ্য মেজারমেন্ট, অর্থাৎ একটা পরিমাপক যেটা কোম্পানির মার্কেটিং পারফরমেন্স, অর্থাৎ কোম্পানির বাজারকরণ যে কার্য সম্পাদন বা পারফরমেন্স, সেটাকে ইন টার্মস অফ মানে সেলস এর মাধ্যমে, রেভিনিউর মাধ্যমে জেনারেট করা হয়, অর্থাৎ আমার আয় ব্যয়ের মাধ্যমে, বিক্রয়ের মাধ্যমে এবং মার্কেট শেয়ারের মাধ্যমে আমি
এবং প্রফিট আর্নিং এর মাধ্যমে আমি রিয়েলাইজ করতে পারবো যে আসলে আমি যে পরিকল্পনা নিয়ে কাজ করছি সেটা আদৌ কার্যকরী হচ্ছে কিনা। এখানে মার্কেটিং কন্ট্রোল দেখো 4টা পয়েন্ট দেওয়া হয়েছে, এই 4টা পয়েন্টসই বেসিক্যালি মার্কেটিং কন্ট্রোল। এন্ড সেটা কি কি? নাম্বার 1 মার্কেটিং অবজেক্টিভ, অর্থাৎ আমার উদ্দেশ্যটা কি মার্কেটিং এর সেটা আগে বের করব। দেন আমি পারফরম্যান্স স্ট্যান্ডার্ড করব, মানে আমি কিভাবে কাজ করতে চাই। কম্পেয়ার করব আমার রেজাল্টের সাথে আমার আগের স্ট্যান্ডার্ডের, মানে আমি আমার যে প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানের সাথে আমার যে পরিকল্পনা তার মিল কতটুকু আছে। দেন কারেকশন এন্ড অল্টারনেশন, অর্থাৎ যদি কোনো ভুল বের হয় তাহলে আমাকে ফোর্থ কাজ হচ্ছে আমাকে সেটা কারেক্ট করতে হবে, আমাকে সংশোধন করতে হবে। এভাবে করে একটা কন্ট্রোল প্রসেস শেষ হয়। তাহলে মার্কেটিং কন্ট্রোলের টাইপস গুলো দেখি এবার। আমাদের মার্কেটিং কন্ট্রোল বেসিক্যালি হচ্ছে গিয়ে 4 রকমের। একটা হচ্ছে গিয়ে অ্যানুয়াল প্ল্যান কন্ট্রোল, তারপরে কি হচ্ছে কি প্রফিটেবল কন্ট্রোল, এফিসিয়েন্সি কন্ট্রোল, স্ট্র্যাটেজিক কন্ট্রোল। 4 ধরনের কি আছে মার্কেটিং কন্ট্রোল আছে ধরন। প্রথমে নাম্বার 1 অ্যানুয়াল প্ল্যান, অর্থাৎ আমরা বাৎসরিক যে প্ল্যানিংটা করি সেটাকে কন্ট্রোল করাকে বলা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান কন্ট্রোল, মানে আমি আমার সারা বছর কি কি কাজ করতে চাই সেটাকে নিয়ে আমার কাজ করতে হবে। দেন এটাকে বার্ষিক পরিকল্পনা বলা হয়। এরপরে 2 নাম্বার প্রফিটেবিলিটি, মানে আমার মুনাফা যোগ্যতা, আমি যে পরিমাণ মুনাফার উদ্দেশ্যে বাজারে এসেছি সেই মুনাফাটাই আমার অর্জন হচ্ছে কিনা সেটা যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই বা আমি বুঝতে চাই তাহলে আমাকে প্রফিটেবিলিটি কন্ট্রোলে যেতে হবে। 3 নাম্বার বলতেছে এফিসিয়েন্সি, মানে মুনাফা যোগ্যতার পরে হচ্ছে দক্ষতা, আমার প্রতিষ্ঠানে যারা কর্মীরা কাজ করতেছে ওরা যেভাবে কাজ করতেছে সেভাবেই আমার প্ল্যানিংটা ফুলফিল হচ্ছে কিনা, সেটা হচ্ছে এফিসিয়েন্সি কন্ট্রোল, মানে আমি আমার কোম্পানির এমপ্লয়ীদের দক্ষতার মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে পারছি কিনা। দেন 4 নাম্বার হচ্ছে স্ট্র্যাটেজিক কন্ট্রোল, মানে আমার প্রতিষ্ঠানের যে সকল সুযোগগুলো আছে সেই সুযোগগুলোকে আমি কাজে লাগাতে পারছি কিনা এবং সেই সুযোগ কাজে লাগায় আমি আমার প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারতেছি কিনা, এটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক কন্ট্রোল। এই 4 ধরনের কন্ট্রোলের মাধ্যমে একটা মার্কেটিং কন্ট্রোলের শেষ হয়। অর্থাৎ তুমি তোমার কোম্পানিকে যদি রান করাতে চাও তোমাকে এই 4 রকম কন্ট্রোলই করতে হবে, তাহলে বুঝতে হবে তুমি তোমার কোম্পানির কাজ ঠিকমতো করছো। এরপর আসি দ্য মার্কেটিং কন্ট্রোল প্রসেস, অর্থাৎ কিভাবে আমরা কন্ট্রোলটাকে শেষ করব বা আমরা মার্কেটিং কন্ট্রোল কিভাবে করব। তো প্রথমেই আসি 4টা জিনিস, যেটা আমি একটু আগে ফার্স্ট পয়েন্টসই পড়াইলাম কন্ট্রোল কাকে বলে, তখনই পড়াই দিছি। সেটা হচ্ছে গোল সেটিং, আগে আমাকে গোল নিতে হবে, তারপরে আমাকে পারফরমেন্স মেজার করতে হবে আমার, অর্থাৎ আমি যে গোলের মাধ্যমে আমি যে লক্ষ্য নিয়ে কাজ করতেছি সেই অনুযায়ী পারফরমেন্স করতে পারতেছি কিনা। তারপরে পারফরমেন্স ডায়াগনোসিস করতে হবে, যদি কোনো কারণে মনে হয় যে আমার পারফরমেন্স ঠিকমতো হচ্ছে না তাহলে কেন হচ্ছে না সেটা আমাকে ডায়াগনোসিস করতে হবে। দেন আমাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, অর্থাৎ যদি আমার পারফরমেন্স ঠিকমতো না হয় তাহলে আমাকে পরবর্তীতে আমার যে কাজগুলো সেটা কারেক্ট করতে হবে, ঠিক করতে হবে। তো এখানে এই 4টা পয়েন্টসকে আবার ব্যাখ্যা করছে দেখো পাশের ছবিতে। এই যে গোল সেটিং, সেট গোলস। সেট গোলস মানে আমার গোলসটা কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, মানে আমরা কি অর্জন করতে চাই, এটা হচ্ছে সেট গোলস। মানে গোল সেটিং মানে হচ্ছে এটা যে আমি আসলে কি অর্জন করতে চাই, কেন আমি বাজারে আসছি। দেন হচ্ছে গিয়ে মেজার পারফরমেন্স, অর্থাৎ আমার কার্য দক্ষতা পরিমাপ করতে হবে, সেজন্য আমার হোয়াট ইজ হ্যাপেনিং, এটাকে বলা হয়েছে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে আমি আসলে কি সংগঠিত হচ্ছে, মানে আমি যে গোলটা তৈরি করেছি সেটাতে আমার এই গোলে আমার কি কি কাজ হচ্ছে। দেন ইভালুয়েট পারফরমেন্স, অর্থাৎ আমি হোয়াই ইজ ইট হ্যাপেনিং, মানে যা ঘটছে তার কারণ, মানে আমি যেটা ঘটাচ্ছি আমার যে কাজগুলো চলতেছে সেটা আসলে কি ঘটতেছে। আগেটা ছিল হচ্ছে আমি কি ঘটাচ্ছি, আসলে আমি যেটা ঘটতেছে সেটা ঘটতেছে কিনা, সেটা হচ্ছে হোয়াই ইজ ইট হ্যাপেনিং। এবং দেন টেক কারেক্টিভ অ্যাকশন, অর্থাৎ যদি না ঘটে থাকে তাহলে আমার এখন কি করা উচিত, হোয়াট শুড উই ডু অ্যাবাউট ইট। যদি আমার ঘটনাটা ঘটে না থাকে, মানে আমি যে উদ্দেশ্য নিয়ে বাজারে ঢুকছিলাম সেই যদি উদ্দেশ্য ফুলফিল না হয় তাহলে আমার কি করতে হবে, আমার কারেক্টিভ অ্যাকশনটা কি হবে। এইভাবে করে বেসিক্যালি কন্ট্রোল প্রসেস শেষ হয়। দেখো এখানে যে অ্যারো দিয়ে দিয়ে মাঝখানে দিয়েছে, অর্থাৎ একটার পর একটা শেষ হয়। যখন কারেক্টিভ অ্যাকশনটা শেষ হয় আমরা আবার ওই যে আগের জায়গায় চলে যাই, হচ্ছে সেট গোলসে আর পারফরমেন্স মেজারে। এইভাবে করে কন্ট্রোল প্রসেসটা কি হয়, সাইকেলিক ভাবে ঘুরতে থাকে। এই হলো কি কন্ট্রোল গেল। এরপর মানে এটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ মনিটরিং সিস্টেম, অর্থাৎ কিভাবে আমরা আমাদের এই মনিটরিং সিস্টেমটা আমরা মানে ইয়ে করবো, মানে জানি বলা থেকে আমাদের এই কার্য পর্যবেক্ষণ পদ্ধতিটা কেমন হবে সেটাই আমরা এখন দেখব। অর্থাৎ আমরা যে
কন্ট্রোল করছি আমাদের কার্যক্রমগুলোকে, এই কন্ট্রোলের মাধ্যমে বেসিক্যালি আমাদের কি উদ্দেশ্য সফল হচ্ছে। নাম্বার 1 ফাইনান্সিয়াল পারফরমেন্স, মানে আমরা আমাদের আর্থিক যে কর্মদক্ষতা সেটাকে আমরা খুঁজে পাচ্ছি, কারণ মনিটরিং এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে বাজারে এসেছি সেই উদ্দেশ্য ফুলফিল হচ্ছে কিনা, এবং সেটা অবশ্যই ফাইনান্সিয়াল দিক থেকে কতটুকু কার্যকরী হচ্ছে। দেন টার্গেট অডিয়েন্স পারসেপশন, অর্থাৎ আমাদের যারা জনগণ আছে বা আমাদের যারা কাস্টমার আছে, টার্গেট অডিয়েন্স আছে, তাদের প্রত্যক্ষটা কেমন। আমরা যখন একটা কাজ মনিটরিং এর মাধ্যমে করব, অর্থাৎ যখন আমরা প্ল্যানিং করব, সেটাকে অর্গানাইজ করব, মনিটর করব, বা আমরা যখন সেটাকে কন্ট্রোল করব, তখন দেখা যাবে যে আমাদের কোম্পানির যারা কাস্টমার আছে, যারা জনগণ আছে, ওরা আমাদের প্রতি একটা পজিটিভ মনোভাব পোষণ করবে। এই জন্য বলা হচ্ছে যে এটার মাধ্যমে টার্গেট অডিয়েন্সদের পারফরমেন্সটা বা পারসেপশনটা অনেক বেশি কার্যকরী হয়। তারপরে আসে 3 নম্বরে কি বলছে, কোর কম্পিটেন্সিস, অর্থাৎ প্রতিযোগিতার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তখন বের হয়ে আসে, অর্থাৎ প্রতিযোগী কোম্পানিরও কিন্তু আমাদের প্রতি একটা অন্যরকম মনোভাব পোষণ করে যখন একটা কোম্পানি তাদের মনিটরিং সিস্টেমটাকে সচল রাখবে। দেন হচ্ছে ইনোভেশন, নতুন কিছু বের হয়ে আসে যখনই আমরা মনিটরিং করব বা আমরা যখন কন্ট্রোল করব, দেখা যাবে যে একটা কাজের মধ্যে থেকে আরেকটা কাজ তখন নতুন করে বেরিয়ে আসে, যেটা প্রতিষ্ঠানের অনেক কার্যদক্ষতাকে বৃদ্ধি করে। এইভাবে করে একটা প্রতিষ্ঠান তাদের মনিটরিং সিস্টেমটাকে সচল রাখছে, যার মাধ্যমে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী একটা সফলতার দিকে এগিয়ে যায়। এই হলো গিয়ে আমাদের এই চ্যাপ্টার 4.5 এবং 4.6। এই ছিল চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কিন্তু অনেক বড়, হ্যাঁ অনেক বড় ছিল, কিন্তু আমরা অনেকগুলো ক্লাস শেষ করলাম। তো আজকে আমি বলেছিলাম কোশ্চেন দিব, তাহলে এখন আসো আমরা 4.1 এ কোশ্চেনে চলে যাই। যারা আমার সাথে দেখা যাচ্ছে যে 54-55 স্টুডেন্ট আছেন, যারা এখন খাতা কলম নিয়ে সামনে বসে আমার সাথে সাথে কোশ্চেনগুলো একটু লিখেন। আমরা চ্যাপ্টার 4.1 এ আগে কোশ্চেন দিব। 4.1 শর্ট কোশ্চেন, তারপরে দিব কোশ্চেন, ঠিক আছে? 4.1 দিব, তারপরে 4.2, এভাবে করে দিতে থাকবো যতক্ষণ শেষ হয় ততক্ষণ চলবে। যেটা শেষ হবে না বাকিটা পরের ক্লাসে দিয়ে দিব। আমি আমি বলি, তোমরা লিখতে থাকো। আমি খুব আস্তে আস্তে বলবো এবং তোমরা চেষ্টা করবে আমার সাথে সাথে লেখার। যদি কোনো কারণে মনে হয় আমি ফার্স্ট বলতেছি, তাহলে আমাকে বলবে, একজন কমেন্ট করবে যে মানে আবার প্রশ্নটা বলেন, আমি আবার তখন বলে দিব। তাহলে আসি প্রথমে 4.1। 4.1 এর 4 মার্কের কোশ্চেন আগে লিখো। প্রথমে নাম্বার 1, ডিসকাস দ্য ম্যানেজিং মানে ব্যবস্থাপনা, ডিসকাস দ্য ম্যানেজিং অফ non-profit organization offering. Discuss the managing of non-profit organizations offering. এটা হচ্ছে 4.1 এর 4 মার্কের প্রথম কোশ্চেন। তারপরে 2 নাম্বার কোশ্চেন লিখে হচ্ছে 4 মার্কের, ডিসকাস দ্য প্রোডাক্ট মার্কেটিং ফর non-profit organization. Discuss the product marketing for non-profit organization. Discuss the product marketing for non-profit organization. 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বার, ডিসকাস দ্য ডাইমেনশন। ডাইমেনশনের বানান লিখো, DYMENSION। ডাইমেনশন মানে মাত্রা। ডিসকাস দ্য ডাইমেনশন অফ সার্ভিস। ডিসকাস দ্য ডাইমেনশন অফ সার্ভিস। সার্ভিস মানে সেবা। এই ছিল 4 মার্কের কোশ্চেন। এবার 10 মার্কের কোশ্চেন লিখো। 4.1 এর 10 মার্কের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ডিসকাস দ্য ইউনিক, UNIQUE, ইউনিক চ্যালেঞ্জেস অফ মার্কেটিং, unique challenges of marketing to
non-profit organization. ম্যাম টু কি সংখ্যায় টু না, টি ওর হবে? ম্যাম প্রশ্নটা আরেকবার একটু বলেন। discuss the unique challenges of marketing to TO2 non-profit organization. আবার বলি, discuss the unique challenges of marketing to non-profit organization. তারপর 2 নাম্বার কোশ্চেন লিখো পার্ট সি এর। ডিসকাস প্রোডাক্ট আইটেম ডিসিশন। ডিসকাস প্রোডাক্ট আইটেম, আইটেম মানে হচ্ছে ওই যে মানে আইটিএম সংখ্যা বলে আর কি, আইটিএম আইটেম ডিসিশন ফর নন প্রফিট অর্গানাইজেশন। Discuss product item decision for non-profit organization. তারপর 3 নাম্বার কোশ্চেন লিখেন পার্ট সি এর। ডিসকাস প্রোডাক্ট মিক্স ডিসিশন। ডিসকাস প্রোডাক্ট মিক্স এমআইএক্স ডিসিশন। তারপরে পরের কোশ্চেন পার্ট সি। ডিসকাস দ্য characteristics of service. Discuss the characteristics of service. তারপরে লাস্ট কোশ্চেন লিখেন পার্ট সি এর। Discuss the challenges. Discuss the challenges in design of service offering. Discuss the challenges in design of service offering. এই হলো গিয়ে 4.1 এর পার্ট বি আর পার্ট সি। তো পার্ট এর এক্সট্রা করে আর বললাম না, কারণ এগুলো মোটামুটি আপনারা ওগুলা পড়লেই পড়া হয়ে যাবে। তারপরেও পার্ট এর জন্য দুইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রাখেন। পার্ট এ মানে ব্রিফ কোশ্চেন, জাস্ট দুইটা, এটা আপনারা জাস্ট এক্সট্রা পড়ে রাখবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন, ভ্যালু প্রপোজিশন আর হচ্ছে গিয়ে সার্ভিস মার্কেটিং। ভ্যালু প্রপোজিশন আর হচ্ছে সার্ভিস মার্কেটিং, এই দুটো হচ্ছে পার্ট এর জন্য দিলাম এক্সট্রা। ম্যাডাম 4 মার্কসের 2 নাম্বার প্রশ্নটাকে আরেকবার একটু বলবেন? 4 মার্কসের 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে গিয়ে ডিসকাস দ্য প্রোডাক্ট মার্কেটিং। discuss the product marketing for non-profit organization. Discuss the product marketing for non-profit organization. Thank you, madam. 4.1 শেষ, এবার 4.2 তে চলে যাও। ফোর পয়েন্ট টু এর প্রথম কোশ্চেন লিখো, এটা হচ্ছে গিয়ে পার্ট বি। পার্ট বি এর ফার্স্ট কোশ্চেন, ব্রিফলি BRIEFLY briefly discuss social agenda. Briefly discuss social agenda. এটার পাশে অবলিক দাও, অথবা মানে এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে। সেটা হচ্ছে
Discuss the types of social agenda. Discuss the types of social agenda. আচ্ছা, এবার আসো পার্ট সি, মানে এই চ্যাপ্টারের একটাই পার্ট বি এর কোশ্চেন। এবার পার্ট সি এর কোশ্চেন লিখো। পার্ট সি এর প্রথম কোশ্চেন, ডিসকাস দ্য রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব। ডিসকাস দ্য রেসপন্সিবিলিটি অফ সোশ্যাল মার্কেটিং। Discuss the responsibility of social marketing. এবার 2 নাম্বার লাস্ট কোশ্চেন পার্ট সি এর, ডিসকাস দ্য ইফেক্টিভ and condition. Discuss the effective and condition of social marketing. Discuss the effective মানে কার্যকরী, effective and condition মানে শর্ত, condition of social marketing. এই হলো গিয়ে 4.2। এবার আসেন 4.3। 4.3 এর পার্ট বি লিখো। ডিসকাস পার্ট বি। আমি কি বেশি আগে বলতেছি নাকি? কেউ তো কথা বলতে, এই সবাই লিখতে পারছো? জি ম্যাম 4.3 এখন। জি ম্যাম জি দেখতে ম্যাম। পাচ্ছি। 4.3 এর ফার্স্ট কোশ্চেন বি, পার্ট বি এর, ডিসকাস দ্য ইনোভেশন ক্যারেক্টারিস্টিক্স। ডিসকাস দ্য ইনোভেশন ক্যারেক্টারিস্টিক্স। তারপরে 2 নাম্বার লিখবা, ডিসকাস দ্য অফার লাইফ সাইকেল। ডিসকাস দ্য অফার লাইফ সাইকেল। আর ম্যাম ফার্স্ট কোশ্চেনটা আরেকবার বলেন না। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য ইনোভেশন। ইনোভেশন মানে উদ্ভাবন, ইনোভেশন ক্যারেক্টারিস্টিক্স। আর 2 নাম্বার বলেছি ডিসকাস দ্য অফার, ও ডবল এফ ই আর, অফার লাইফ সাইকেল। আর এবার পার্ট বি এর কোশ্চেন শেষ, এবার পার্ট সি লিখো। এই চ্যাপ্টারের পার্ট সি এর প্রথম কোশ্চেন লিখো। Discuss the process for developing new offering. Discuss the process for developing new offering. Discuss the process for developing new offering. এই গেল একটা। এরপরে হচ্ছে 2 নাম্বার ব্রড কোশ্চেন, মানে পার্ট সি, সেটা হচ্ছে ডিসকাস দ্য স্টেজেস। ডিসকাস দ্য স্টেজেস, স্টেজ মানে স্তর, স্টেজেস ইন দ্য ইনোভেশন অ্যাডাপশন প্রসেস। ডিসকাস দ্য স্টেজেস ইন দ্য ইনোভেশন অ্যাডাপশন, অ্যাডাপশন, অ্যাডাপশন মানে হচ্ছে গ্রহণ, ইনোভেশন অ্যাডাপশন প্রসেস। আর এই পার্ট বি এর না একটা কোশ্চেন আমি ভুলে বাদ দিয়ে গেছি এই চ্যাপ্টারের, একটু আবার লিখো। পার্ট বি এ ম্যাম। পার্ট বি এর হ্যাঁ, পার্ট সি এর কিন্তু কোশ্চেন দুইটাই। পার্ট বি এর একটা কোশ্চেন ভুলে বাদ পড়ে গেছে, এটা লিখো। লাস্ট কোশ্চেন, ডিসকাস দ্য কজেস, কজেস মানে কারণ। ডিসকাস দ্য কজেস নট টু বি, not to be, TO2BE, not to be fruitful, fruitful of new offering strategy. Causes not to be, discuss the causes not to be fruitful of new offering strategy. এই হলো গিয়ে এই চ্যাপ্টারের কোশ্চেন, বাকিগুলো আগামী ক্লাসে।
আশা করতেছি সবাই লেখাগুলো ম্যাডাম কোশ্চেনটা আরেকবার বলেন না। ডিসকাস not to